কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আবার চলে এসেছি আমাদের যে সায়েন্সের যে আমরা এটা করে আসছি, সেল। সেই সেলটা নিয়ে আমরা আবার 20টা আমরা পয়েন্ট আগে করে রেখেছি, 20টা পয়েন্ট আজকে করব। তো আগের দিন যেটা করেছি সেটা কি, সামান্য সেল নিয়ে কে আবিষ্কার করেছে, সেল কে কি বলেছে, ঠিক আছে, সেলের বাইরের অংশ নিয়ে আমরা আলোচনা করেছি। তা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সেল নিয়ে, ঠিক আছে। কি পড়বো আমরা? সেল নিয়ে পড়বো। সেলের ভেতরে কি কি, সাপোজ এই যদি একটা সেল হয়, সেলের ভেতরে আমাদের কি কি আছে। সবার ভেতরে সবার সবার থেকে বড় যে আমাদের, তাহলে আছে কত থেকে হবে আমাদের, আচ্ছা ওটা পরে দেখছি। সব থেকে বড় যে আমাদের অংশটা থাকে বা সেল অর্গানিয়ালস, যা বা যে সেলের ভিতরের যে যে জিনিসগুলো আছে বলে সেল অর্গানিয়ালস বা সেল, ওগুলোকে কি বলে? সেল অর্গানিয়ালস। যাই হোক, সেল অর্গানিয়ালস, সেল অর্গানিয়ালস মানে সেলের মধ্যে কি কি বস্তু আছে সেগুলো নিয়ে আজকে আমরা পড়বো। কি কি বস্তু আছে তো সেগুলো আমরা নোট ডাউন করব এবং আস্তে আস্তে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা আমাদের পয়েন্ট। তো সব থেকে বড় যেটা থাকে সেলের মধ্যে সেটা কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তাহলে ফার্স্ট আমরা কি পেলাম? নিউক্লিয়াস। আজকেই এই এই চ্যাপ্টারটা সেল আমাদের কি শেষ হয়ে যাবে, তা আমরা কি কি নিয়ে আলোচনা করব সেটা একবার শর্টে দেখে নিই। তা নিউক্লিয়াস পড়বো, ওর মধ্যে থাকে লাইসোজোম, একটা ছোট গোলাকার বা একটা পয়েন্ট থাকে লাইসোজোম। লাইসোজোম থাকে, প্লাস্টিড থাকে, ক্রোমোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব সেলের মধ্যে এরকম থাকে, ঠিক আছে। সেল মেমব্রেন তো আমরা আগেই পড়েছি, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস, লাইসোজোম, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আচ্ছা রাইবোজোম, এগুলো হচ্ছে সেলের মধ্যে থাকে। ভ্যাকুওলস, ভ্যাকুওলস, গলজি অ্যাপিয়ারেন্স, গলজি অ্যাপিয়ারেন্স, এই কটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ঠিক আছে, দেখি এবার পয়েন্ট আমরা, আমাদের কি এনসিআরটির পয়েন্ট আছে যেগুলো আমরা আলোচনা করব। এনসিআরটির পয়েন্টে কি বলছে, পয়েন্ট বাই পয়েন্ট আমরা আলোচনা করব। তাহলে কি 21 থেকে 21 আর 22 ফার্স্ট আছে, 21 22, 21 থেকে 22। 21 নম্বর পয়েন্ট কি বলছে? বলছে হোয়েন এ সেল, হোয়েন এ লিভিং প্ল্যান্ট, when a living plant cell loses water through osmosis, তাহলে আমরা আগেই পড়েছি অসমোসিস, যে ওয়াটার আমাদের সেল কনসেন্ট্রেশন থাকে, এর মধ্যে থেকে কি জল লুজ করে বা জল এর মধ্যে থেকে নেয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? অসমোসিস বলি, অসমোসিস বা অভিস্রবণ বলি। তা কি বলছে? when a living plant cell loses water through osmosis, there there is a shrinkage of contraction of the consist of the cell away from the cell wall. This phenomenon is known as plasmolysis. তাহলে কি বলছে? যে আমাদের সেল ওয়াল থাকছে, যখন সেলের মধ্যে ওই সেলের মধ্যে জল যখন কমে আসছে তখন কি সেলের ওয়াল থেকে ওর ডিস্টেন্সটা বাড়তে থাকে। সাপোজ সেল বড় ছিল আগে, সাপোজ আগে এরকম ছিল, এখন ওটা কি কমে, আগে ডিস্টেন্সটা কম ছিল, এখন যেহেতু সেলটা সিঙ্ক্রেজ হয়ে গেছে তখন কি ওর ডিস্টেন্সটা বেড়ে গেছে, আগের থেকে একটু কমে গেছে। তো এই যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াকে আমরা কি বলছি? প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস মানে আমরা এখনো সেল অর্গানিয়াসে আসিনি, বলছি প্লাজমোলাইসিস, এখন আমরা বিধিতে রয়েছি। কি কি জিনিস আছে সেলের সাথে আমাদের আরো জানতে হবে সেগুলো। আচ্ছা এবার আমরা 22 নম্বর, তো কি বলছে? appears that only living cells are and not dead cells are able to absorb water by osmosis. তাহলে অসমোসিস মাত্র কি ডেড সেল থাকে, আমাদের লিভিং সেল আছে, ডেড সেলও থাকে। ডেড সেল যেমন কি আমাদের স্ক্লেরেনকাইমা কি ডেড সেল। যদি আমরা বলি যে আমাদের টিস্যু থাকে, মানে টিস্যুর মধ্যে কি
স্ক্লেরেনকাইমে একটা টিস্যু আছে যেটা কি ডেড সেল দ্বারা তৈরি। ডেড সেল মানে কি নারকেলের আমাদের যে নারকেলের বাইরে যে হাস্কটা থাকে বা যেটাকে আমরা কি বলি নারকেলের যে শক্ত অংশটা কালো রঙের, সেটা কি ডেড সেল দিয়ে তৈরি। তাহলে ও কি জল শোষণ করতে পারবে না। সেখানেই বলছে যে অ্যাপিয়ার দ্যাট অনলি লিভিং সেলস নট ডেড সেলস আর এবল টু অ্যাবজর্ব ওয়াটার বাই অসমোসিস। তাহলে দেখা যায় যে কেবল জীবিত কোষই অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করতে পারে, মৃত কোষ নয়, মৃত কোষ পারে না। তাহলে কি ডেড সেল লিভিং সেল দিয়ে থাকে আমাদের প্ল্যান্টে অনেক ডেড সেল থাকে। তাহলে কি তাহলে সেগুলো অসমোসিস দ্বারা জল নিতে পারবে না, যার জন্যই কি যে শক্ত বা রিজিড পরিকাঠামো শুধুমাত্র ডেড সেলই তৈরি করতে পারে, কারণ তারা জল নিয়ে নমনীয় হয়, যেই জল নিয়ে নেবে সে নমনীয় হয়ে যাবে। আচ্ছা, 23 থেকে 24, 25, 25 কি বলছে যে দ্য নিউক্লিয়াস হ্যাজ ডাবল লেয়ার কভারিং কল্ড নিউক্লিয়ার মেমব্রেন। দ্য নিউক্লিয়াস তাহলে আমরা কি সবার ফার্স্টে নিউক্লিয়াস নিয়ে পড়ছি। নিউক্লিয়াস যেটা সেলের মধ্যে থাকছে, সেলের মধ্যেই একটা থাকছে নিউক্লিয়াস। ওর মধ্যে কি থাকছে? ওর মধ্যে ক্রোমোজোম থাকছে, যেটা আমাদের ঠিক এরকম দেখতে হয়, এরকম টাইপের ক্রোমোজোম দেখতে হয় নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, কি বলছে দ্য নিউক্লিয়াস হ্যাজ ডাবল লেয়ার কভারিং, মানে কি ওর ডবল লেয়ার আছে নিউক্লিয়াসের। নিউক্লিয়াস যেটা সেলের মধ্যে সবার ফার্স্টে থাকছে, সব থেকে বড় অংশ সেলের, সব থেকে বড় না, ভ্যাকুয়াল সব থেকে বড় হয়, কিন্তু নিউক্লিয়াস একটা কি বড় অংশ, সব অর্গানেল যেগুলো অর্গানেলস আছে সেগুলোর থেকে একটু বড় অংশ। কি বলছে দ্য নিউক্লিয়াস হ্যাজ ডাবল লেয়ার কভারিং কল নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে মেমব্রেন বলছে ডবল লেয়ার কভারিংটাকে। আচ্ছা, দ্য নিউক্লিয়াস কন্টেন্ট ক্রোমোজোম হুইচ হ্যাজ ভিজিবল ইন রড শেপ স্ট্রাকচার অনলি হোয়েন দ্য সেল ইজ অ্যাবাউট টু ডিভাইড। বলছে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে যা শুধুমাত্র কোষ বিভাজনের ঠিক আগে দণ্ডাকার কাঠামো হিসেবে দৃশ্যমান হয়। মানে এটা কি ক্রোমোজোম, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে? ক্রোমোজোম। ক্রোমোজোম ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ আছে। ডিএনএ, ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ আর কি প্রোটিন, প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, নেক্সট আমরা আসবো। নেক্সট কি বলছে 24 নম্বর, ক্রোমোজোম আর composed of DNA. Chromosomes are এই যে ক্রোমোজোম এর মধ্যে কি composed of DNA and proteins. DNA and proteins. Fundamental segment of DNA are called genes. তার জিনের ফান্ডামেন্টাল যে জিন, একটা জিন থাকে, জিন আমরা কি জানি? ডবল হেলিক্স একটা জিনিস থাকে, আমরা যেটা দেখে এসেছি এরকম টাইপের জিন, এর মধ্যে একটা জিন থাকে। ডিএনএ টোটালটা ডিএনএ যে একটা সেগমেন্ট, এটাকে আমরা কি বলি? জিন। ফান্ডামেন্টাল ইউনিট. The DNA is present as part of chromatin material. Whenever a cell about to divide, the chromatin material gets organized into chromosome. তাহলে কি ডিএনএ ক্রোমাটিন ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে। তো ক্রোমোজোমটা কি হিসেবে থাকছে? ক্রোমোজোমটা ফার্স্টে ক্রোমাটিন ম্যাটেরিয়াল হিসেবে থাকছে। ক্রোমাটিন ম্যাটেরিয়াল, এখানে কি বলছে বাংলা যদি পড়ি, ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। ক্রোমোজোম, এই ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। ফান্ডামেন্টাল সেগমেন্ট না, প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএর কার্যকরী অংশগুলোকে জিন বলা হয়। ঠিক আছে, যে কোষে বিভাজন ঘটে না সেখানে ডিএনএ ক্রোমাটিন পদার্থের অংশ হিসাবে উপস্থিত থাকে। যখনই কোষটি বিভাজিত হতে শুরু করে তখন ক্রোমাটিন পদার্থগুলি সংগঠিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। মানে কি ক্রোমোজোম আমার সবসময় এই আকারে থাকবে না, ক্রোমোজোম কি আকারে থাকছে? ক্রোমাটিন ম্যাটেরিয়াল, মানে যেটাকে আমরা বলি ক্রোমাটিন ম্যাটেরিয়াল। ক্রোমাটিন ম্যাটেরিয়াল সেটা কি ফার্দার সে কি হচ্ছে? ক্রোমোজোম হচ্ছে। ক্রোমোজোম মানে যতক্ষণ সেলটা ডিভাইডের জন্য প্রস্তুত না হচ্ছে ততক্ষণ সেটা কি হিসেবে থাকছে? ক্রোমাটিন ম্যাটেরিয়াল হিসেবে থাকছে। বেশি দাগানো হয়ে যাচ্ছে। আচ্ছা, কি বলছে এনভায়রনমেন্ট 25 নম্বর কি বলছে? the environment is determining the way of cell is developed and what form it will exhibit at maturity, the deciding the chemical activities of the cell. তাহলে কি আমরা জানি কি আমরা পড়েছি ছোটবেলায় জিকেতে যে শামুক শামুক না, টেম্পারেচারে বলতে হচ্ছে আমাদের, আমরা যদি বলি কচ্ছপের কি হয়? টেম্পারেচার যখন ওর ডিম থাকে, সেই ডিমটাকে কি করে? মেল বা ফিমেল
টেম্পারেচার জন্য ডিসাইড হয়, টেম্পারেচার ডিসাইড করে যে ওটা মেল হবে না ফিমেল হবে, ঠিক আছে, টেম্পারেচার ডিসাইড করে কচ্ছপের। এই জন্য কি সবসময় কচ্ছপ কি বালিতে গর্ত করে একটা ফিক্সড টেম্পারেচারে বাচ্চা দেয় কচ্ছপ। তাহলে কি বললাম যে পরিবেশ কোষের রাসায়নিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কোষটি কিভাবে বিকশিত হবে এবং পরিণত অবস্থায় সেটি কি রূপ ধারণ করবে তার ভূমিকা নির্ধারণ করে। আচ্ছা 26 নম্বর, 26 নম্বর, শুধু 26 নম্বর একটাই ইয়ে আছে। 26 নম্বর, the some organism like bacteria, the nucleus region of the cell may be poorly defined due to the absence of nuclear membrane, such as undefined nuclear region containing only nucleic acid is called nucleoid। তাহলে আমরা কি করছি, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আমরা কি জানি সিঙ্গেল সেল, অ্যামিবা টাইপের, যদি আমি অ্যামিবাও সিঙ্গেল সেল, ব্যাকটেরিয়াও সাপোজ আমি এরকমই আঁকলাম যদিও, তো ব্যাকটেরিয়ার কি বলছে, ব্যাকটেরিয়ার কোনো মানে নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস আমরা আগেই কি বললাম যে ডবল লেয়ার কভারিং দিয়ে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঢাকা থাকছে, তো ওর কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, জাস্ট নিউক্লিক অ্যাসিডটা কি ছড়িয়ে ছিটিয়ে এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে কোনো মেমব্রেন দ্বারা আবদ্ধ নয় নিউক্লিক অ্যাসিড, সেটাকে আমরা কি বলছি, নিউক্লিয়েড, নিউক্লিয়েড, নিউক্লিয়েড বলছি, নিউক্লিয়েড। such membrane are called prokaryotic, such organism whose lack cells is nuclear membrane are prokaryotic। মানে কি, যেগুলো আমাদের প্রোক্যারিওটিক কোষ আছে, কোষকে আমরা সেলকে আমরা দুভাগে ভাগ করি, একটা প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক। মানে কি, যার সমস্ত ভিতরের আমাদের সেল অর্গানিজগুলো আছে সেগুলো একটা মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে এবং সেলটা মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে, সেটা কি বলি আমরা, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক এইখানে বলি সবকিছু আবদ্ধ আছে, আর যার ফাঁকা ফাঁকা থাকে তাকে কি প্রোক্যারিওটিক বলি। আর পোর এখানে কি বলেছে যে প্রোক্যারিওট, প্রোর হচ্ছে প্রিমিটিভ, প্রো ইকুয়াল টু প্রিমিটিভ অর প্রাইমারি, মানে কি ও জাস্ট প্রাইমারি আছে, যেমন ভাইরাস না ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যেমন, ঠিক আছে, ব্যাকটেরিয়ারই ছবি আঁকলাম। আচ্ছা বলছে ব্যাকটেরিয়ার মতো কিছু জীবে কোষের নিউক্লিয় অংশটি ঠিক ব্যাকটেরিয়ার মতো কিছু জীবে কোষের নিউক্লিয় অঞ্চলটি নিউক্লিয় পর্দার উপস্থিতির কারণে অস্পষ্ট হয়ে যেতে পারে। নিউক্লিক অ্যাসিড ধারণকারী এই ধরনের অসংজ্ঞেয় নিউক্লিয় অঞ্চলকে নিউক্লিয়েডও বলা হয়। যে সমস্ত জীবের কোষে নিউক্লিয় পর্দা থাকে না তাদের প্রোক্যারিওটিক বলা হয়, প্রো মানে আদিম বা প্রাথমিক, ক্যারিওটিক যে সমস্ত জীবের নিউক্লিয় পর্দা থাকে তাদের ইউক্যারিওটিক বলা হয়। তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক বুঝে গেলাম, আমরা কি ধরনের, আমরা ইউক্যারিওটিক, ব্যাকটেরিয়া কি প্রোক্যারিওটিক, ঠিক। আচ্ছা এবার যাচ্ছে কি 27-28, 27-28 কি বলবো, যে প্রোক্যারিওটিক সেল, তাহলে কি আমরা বললাম প্রোক্যারিওটিক একটা ইউক্যারিওটিক, তাহলে এর কি বললাম আমরা যে মেমব্রেন নেই আর এর মেমব্রেন আছে। কি বলছে, প্রোক্যারিওটিক সেল আর অলসো ল্যাক মোস্ট অফ দ্য আদার cytoplasmic organelles present in eukaryotic cell. Many of the function of such organelles also performed by poorly organized part of the cytoplasm. The chlorophyll in the photosynthetic prokaryotic bacteria is associated with membranous vessels, bag-like structure, but not with plastid as eukaryotic cells. কি বলছে এখানে, প্রোক্যারিওটিক কোষে ইউক্যারিওটিক কোষে উপস্থিত বেশিরভাগ সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে না। আচ্ছা এই ধরনের অঙ্গাণুগুলি অনেকই কাজে সাইটোপ্লাজম অসংগঠিত অংশ দ্বারা সম্পন্ন হয়। মানে কি সাইটোপ্লাজম মানে কি, সেলের সাইটোপ্লাজম এর যেমন কি আছে, ভ্যাকুওলস আছে, প্লাস্টিড আছে, এর ইউক্যারিওটিকের, প্রোক্যারিওটিকের সেটা নেই, তাহলে ওর সেই কাজগুলো কে করছে, সাইটোপ্লাজম বা যেটা আমাদের সেলের মধ্যে তরল পদার্থ থাকছে সেই সাইটোপ্লাজমটা কি তার বিভিন্ন কাজ, যেমন কি ডাইজেস্ট করা, সেটাকে খাবারটাকে নিয়ে সেটাকে ডাইজেস্ট করে যে আমরা কি আবার এক্সট্রাকশন যেগুলো ইয়ে আছে, ঠিক আছে, রেসপিরেশন, সব কি সাইটোপ্লাজম দ্বারা
সম্পন্ন হচ্ছে। সালোক সংশ্লেষী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া ক্লোরোফিল ঝিল্লিময় সালোক সংশ্লেষী প্রোক্যারিওটিক, তাহলে প্রোক্যারিওটিক কি বলছে, যে সালোক সংশ্লেষ করতে পারছে সেই ধরনের ব্যাকটেরিয়াল ক্লোরোফিল ঝিল্লিময় ভেসেলসের সাথে যুক্ত থাকে, কিন্তু ইউক্যারিওটিকের কোষের মতো প্লাস্টিডের সাথে নয়। কি বলছে সালোক সংশ্লেষ, যেটা বলছে এখানে যে দ্য ক্লোরোফিল ইন দ্য ফটোসিনথেটিক প্রোক্যারিওটসের যে ক্লোরোফিল যুক্ত যে প্রোক্যারিওটস গুলো আছে, সেই প্রোক্যারিওট ব্যাকটেরিয়া গুলো আছে, ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেম্বারিয়াস ভেসেলস। ঠিক আছে, তাহলে কি ওর মধ্যে যে ক্লোরোফিল গুলো আছে সেগুলো একটা ব্যাগের মধ্যে থাকছে, ক্লোরোফিল ফিলগুলো যেটা থাকছে সেটা কি ব্যাগের মধ্যে থাকছে, কিন্তু আমাদের যেটা ইউক্যারিওট সেটা কি আমাদের জানি আমরা প্লাস্টিডের মধ্যে প্লাস্টিডের মধ্যে কি থাকছে, ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট থাকছে। ওই ক্লোরোপ্লাস্টের একটা মধ্যে কি থাকছে আমাদের ক্লোরোফিল, সেটার মধ্যে কি ব্যাগটা নেই, ব্যাগ টাইপের সেটা না, ব্যাগ যেটা বলছে এখানে এটা রাইট ব্যাগ। ঠিক আছে, কিন্তু ইউক্যারিওটিক কোষের মতো প্লাস্টিডের সাথে নয়, বলছে ব্যাগ লাইক স্ট্রাকচার বাট নট উইথ প্লাস্টিড অ্যাজ ইউক্যারিওটিক সেল, মানে ইউক্যারিওটিক সেলের মতো প্লাস্টিডটা ওর না, ওরা একটা ব্যাগের মধ্যে ওকে সঞ্চিত করে রাখছে, সেটাই বলছে। আচ্ছা 28 কি বলছে, দ্য সাইটোপ্লাজম ইজ দ্য ফ্লুইড কন্টেন্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে এবার সাইটোপ্লাজম, দাদা সাইটোপ্লাজমটাকে নিয়ে আসো এখানে। কি সাইটোপ্লাজম, সেলের এটা কোনো অর্গানেলস না, কিন্তু সেলের মধ্যে যে তরল পদার্থটা থাকছে সেটাকে কি বলি আমরা, সাইটোপ্লাজম। তাহলে কি বলছে, দ্য সাইটোপ্লাজম ইজ দ্য ফ্লুইড কন্টেন্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন পড়েছি, যেটা আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যেটা সবার ফার্স্টে থাকে, তার বাইরে কি থাকে, শুধুমাত্র উদ্ভিদদের জন্য সেল ওয়াল থাকে, আর এটা কি প্লাজমা মেমব্রেন যেটা সবার জন্য থাকে। ঠিক আছে, তো কি বলছে প্লাজমা মেমব্রেন এর ভেতরে যে তরল, কি বলছে, দ্য ফ্লুইড লাইক কন্টেন্ট দ্য ফ্লুইড কন্টেন্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইজ রিজন টেক আ ভেরি লিটল স্টেন। বলছে যে সাইটোপ্লাজম হলো প্লাজমা ঝিল্লির ভেতরে থাকা তরল পদার্থ, এই অঞ্চলটি খুব কম দাগ গ্রহণ করে, মানে কি খুব কম দাগ আছে এর মধ্যে, কোনো মানে তরল টাইপের। ঠিক আছে, আচ্ছা 28 29 30 32। নেক্সট কি বলছে, দ্য সেল অর্গানিয়েলস আর এনক্লোজড বাই মেমব্রেন। সেল অর্গানিয়েলস মানে একটা সেল যদি থাকে, সেলের মধ্যে বিভিন্ন অর্গানিয়েলস গুলো আছে, সেই সেল অর্গানিয়েলস গুলো কি মেমব্রেন দ্বারা গঠিত, মেমব্রেন দ্বারা ইন প্রোক্যারিওটিক্স সেলে, যেটা আমরা আগে বললাম প্রোক্যারিওটাস ইউক্যারিওটিক। আচ্ছা, beside the absence of defined nuclear region, the membrane bound cell is also absent. On the other hand, the eukaryotic cell have nuclear membrane is walled as membrane enclosed organelles. কি বলছে, the কোষীয় অঙ্গাণুগুলো ঝিল্লি দ্বারা আবৃত থাকে। প্রোক্যারিওটিকে সুনির্দিষ্ট নিউক্লিয় অঞ্চলের অনুপস্থিতি ছাড়াও ঝিল্লি আবদ্ধ কোষীয় অঙ্গগুলো অনুপস্থিত থাকে। অন্যদিকে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় ঝিল্লি এবং ঝিল্লি আবদ্ধ অঙ্গাণুগুলি উভয়ই উপস্থিত থাকে। তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, যেটা আগেই বললাম যে যেমন ওর প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, ওর যেমন নিউক্লিয়াসের বাইরে কোনো মেমব্রেন থাকছে না কাটা, ওর থাকছে ইউক্যারিওটিক মানে যেগুলো আমাদের ইয়ে, তেমন ওর যে অর্গানেলস আর বাদ বাকি নিউক্লিয়াস তো শুধুমাত্র একটা অর্গানিয়েলস, আরও লাইসোজোম প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট এগুলো আছে, সেইগুলোও ওর মধ্যে কোনো মেমব্রেন কিছু কিছু থাকে না, কিন্তু এর থাকে, এগুলো সব কটারই থাকে মেমব্রেন, সেটাই এখানে বলছে। আচ্ছা কি বলছে, viruses lack of any membrane and hence do not show characteristics of life until they enter in a living body and use the cell machinery to multiply। বলছে ভাইরাসগুলিতে কোনো ঝিল্লি থাকে না, তাই তারা কোনো জীবদেহে প্রবেশ করার আগে কোষীয় পরিপক্ক ব্যবহার করে বংশবৃদ্ধি করার আগে পর্যন্ত জীবনের কোনো প্রদর্শন করে না। মানে কি ভাইরাস অ্যাকচুয়ালি ডেড থাকে, সে যখন কোনো বডিতে বা হোস্টে ঢোকে তখন সে কি করে, হোস্টের সেল মেশিনারিকে কাজে লাগায়, দিয়ে মাল্টিপ্লাই হয়, কিন্তু তার আগের মতো তার কোনো লিভিং সাইন নেই, যার জন্য ভাইরাসকে আমরা কি বলি, ভাইরাস যে কোনো জায়গায় বেশি হিটও নিয়ে নেয়, কারণ ও জীবিত না যতক্ষণ না পর্যন্ত কোনো হোস্টের মধ্যে ঢুকছে। ঠিক আছে,
আচ্ছা, প্রোক্যারিওটিক সেল কি বলছে যে প্রোক্যারিওটিক যে সেলটা আছে সেটা হচ্ছে কি জেনারেলি স্মল 10 to 1 to 10 মাইক্রোমিটার। তাহলে কি 1 to 10 মাইক্রোমিটার মানে কত? মাইক্রো মিলি মাইক্রো ন্যানো পিকো মিলি মাইক্রো ন্যানো পিকো। তাহলে মিলিতে যদি -3, মাইক্রোতে -6, ন্যানোতে সব 3 করে -9, পিকোতে -12। তাহলে মিলি আমাকে বলছে কি ন্যানোমিটার, এটা ন্যানোর সাইন, তা মিলি মাইক্রো, এটা মাইক্রো সাইন, মাইক্রোমিটার, মাইক্রো সাইন, তা মাইক্রো কত? ও -10⁶। এটা হচ্ছে ওর মানে কি মিটার। 1 মিটারকে ভাঙতে হবে কত দিয়ে? 1 2 3 4 5 6, 6টা শূন্য দিয়ে ভাঙলে 1 মিটারকে যতটা ইয়ে হবে, লেন্থ হবে, ততটা হচ্ছে ওর প্রোক্যারিওটিকের সিস্টেম। আর ইউক্যারিওটের কি বলছে? 5 থেকে 100, 1 থেকে 10 ও 5 থেকে 100 ন্যানো মাইক্রোমিটার, ন্যানো না মাইক্রোমিটার। কি বলছে? প্রোক্যারিওটিক সেলে সিঙ্গেল ক্রোমোজোম থাকছে, একটাই ক্রোমোজোম। প্রোক্যারিওটিক সেলে কি সিঙ্গেল ক্রোমোজোম, একটা ক্রোমোজোম মানে কি নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকছে ক্রোমোজোম, নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকছে ক্রোমোজোম। আর এর মধ্যে কি মাল্টি ক্রোমোজোম, একাধিক ক্রোমোজোম থাকে, মোর দ্যান ওয়ান ক্রোমোজোম। ঠিক। আচ্ছা, নেক্সট কি বলছে? 33 নম্বর অঙ্ক, 33 নম্বর অঙ্ক না, সরি, 33তম পয়েন্ট বলছে দা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আবার কি আমরা পড়বো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াস আমার পড়া হয়ে গেছে, লাইসোজোম পড়া হয়ে গেছে, সাইটোপ্লাজম পড়া হয়ে গেছে। সাইটোপ্লাজম যেটা আমরা পড়লাম সেটা কি? যে সেলের মধ্যে তরল পদার্থটা থাকছে। নিউক্লিয়াস পড়লাম যার মধ্যে ক্রোমোজোম থাকছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকছে। এবার পড়বো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ এ লার্জ নেটওয়ার্ক অফ মেমব্রেন বন্ডস টিউব শিটস লুক লাইক অবলং। মানে কি সেলের মধ্যেই থাকছে, এটা একটা সেলের মধ্যেই থাকছে। এটা যদি একটা সেল হয়, সেলের মধ্যেই স্কোয়ার কেন করছি সেল আমি বারবার? এটা যদি একটা সেল হয়, সেলের মধ্যেই থাকছে কি এরকম ব্যাগ টাইপের স্ট্রাকচার থাকে। এটা তো গলগি অ্যাপিয়ারেন্স হয়ে গেল। এরকম ব্যাগ টাইপের অনেকগুলো এরকম ব্যাগ টাইপের এরকম থাকে, ঠিক আছে? ওগুলোর মধ্যে কি একটা স্মুথ থাকে আর একটা সেম ব্যাগের মতনই থাকে, ওগুলোর মুখের মধ্যে কি রাফ রাইবোজোম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা রাফ, আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফটা কি করছে? স্মুথটা কি করছে? ফ্যাট তৈরি করছে। আর রাফটা কি করছে? প্রোটিন। রাফটার মধ্যে কি আছে? রাইবোজোম আছে, রাইবোজোম লেগে আছে, এই যে গোটা এগুলো রাইবোজোম। ও কি করছে? প্রোটিন সিনথেসিস। আচ্ছা, এবার দেখি কি পড়ছে। দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ দ্য লার্জ নেটওয়ার্ক মেমব্রেন। মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঝিল্লি আবদ্ধ নল বা চাদরের এক বিশাল জালিকা, একটি লম্বা নলাকার ও গোলাকার ডিম্বাকৃতির থলি মতন। আচ্ছা, এবার কি বলছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম looks rough under a microscope because it has particles called ribosome attached to its surface. এই যে রাফ, এটা হচ্ছে রাফের মধ্যে কি থাকে? রাইবোজোম থাকছে। এখানে আরেকটা যেটা আমরা একসাথে পড়তে হবে। তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লে কি পড়তে হবে? রাইবোজোম পড়তে হবে, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েই রাইবোজোম আমাদের কি থাকছে? লাগা থাকছে, যেটা আমাদের রাইবোজোমটা কি করছে? প্রোটিন সিনথেসিস করছে। আচ্ছা, এটা তো সারফেস। দ্য রাইবোজোম which is present in all active cell at the site of protein manufacture and protein are then sent to various place in the cell depending needed using ER. তার মানে কি এর যে মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম যে প্রোটিনটা বানাচ্ছে সেটাকে রাইবোজোম
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যেই সেলের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে, সেটাই বলছে এখানে। কি বলছে? বলছে যে অমিশ্রণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক আণুবীক্ষণ যন্ত্রের নিচে অমসৃণ দেখার কারণ এবং পৃষ্ঠে রাইবোজোম নামক কণা যুক্ত থাকে। আচ্ছা, রাইবোজোম যা সমস্ত সক্রিয় কোষে উপস্থিত থাকে তা হলো প্রোটিন তৈরির স্থান। এরপর তৈরি হওয়া প্রোটিন প্রয়োজন অনুসারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কোষের বিভিন্ন স্থানে পাঠানো হয়। ঠিক, তাহলে পড়লাম আমরা কি রাইবোজোম। এবার আমরা পড়বো কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 33 নম্বর আমাদের পয়েন্ট কমপ্লিট। নেক্সট পয়েন্ট কি বলছে? 34 নম্বর। The smooth endoplasmic reticulum help the manufacture of fat. Smooth endoplasmic reticulum এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলামই আর একটা পার্ট, যেটা স্মুথ মানে কি ওর গায়ে কি রাইবোজোম লেগে থাকে না, একই রকম জিনিস, এর গায়ে রাইবোজোম লেগে থাকে তাই ও রাফ, আর একটা হচ্ছে স্মুথ। কি বলছে? the sum of the proteins, fat molecules or lipid important for cell function, মানে কি এই যে প্রোটিনটাও আমাদের সেল ফাংশনেই লাগছে, এই যে ফ্যাট তৈরি করছে এটাও সেল ফাংশনেই লাগছে। আচ্ছা, বলছে সাম অফ দিস প্রোটিনস অ্যান্ড লিপিডস আর হেল্প ইন building the cell membrane. This process is known as membrane biogenesis. Some other proteins and lipid functions as enzyme and the hormones, although endoplasmic reticulum generally is appearance in different cell always from network system. তাহলে কি বললাম আমরা, যেটা নেটওয়ার্ক সিস্টেম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কি নেটওয়ার্ক সিস্টেম। কি বলছে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ চর্বি অণু বা লিপিড তৈরি করতে সাহায্য করে। তাহলে চর্বি ফ্যাট তৈরি করতে সাহায্য করছে। এই প্রোটিন এবং লিপিডগুলির কিছু কোষ ঝিল্লি গঠনে সাহায্য করে। কোষ ঝিল্লি মানে কোষ ঝিল্লি কি আমাদের সেল মেমব্রেন গঠনে সাহায্য করে। আচ্ছা, এই প্রক্রিয়াটি মেমব্রেন বায়োজেনেসিস নামে পরিচিত। অন্যান্য কিছু প্রোটিন ও লিপিড এনজাইম ও হরমোন হিসাবে কাজ করে। যদিও বিভিন্ন কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চেহারা ব্যাপকভাবে পরিবর্তিত হয়, এটি সর্বদা একটি জালিকা ব্যবস্থা গঠন করে, মানে কি একটা নেটওয়ার্ক, জালিকা বা নেটওয়ার্ক বা জালিকা ব্যবস্থা গঠন করে। আচ্ছা, 34 বা 35 নম্বর। 35 নম্বর কি বলছে? One of the function of endoplasmic reticulum is to serve as the channels for the transport of materials between various region of cytoplasm or between cytoplasm and nucleus. The ER is also function as the cytoplasmic framework, providing the surface of the sum of the biochemical activities of the cell. In the liver cell, a group of animal called vertebrates, smooth endoplasmic reticulum play crucial role in detoxifying of the protein. আচ্ছা, যেটা বলছে সেটাই বলছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কাজ হলো সাইটোপ্লাজমের বিভিন্ন অঞ্চলে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের পদার্থ পরিবহনের জন্য নালী হিসাবে কাজ করা। তাহলে সেটাই আমরা কি বললাম যে নালী হিসাবে কাজ করছে, নেটওয়ার্ক হিসাবে কাজ করছে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কিছু জৈব রাসায়নিক কার্যকলাপের জন্য একটি পৃষ্ঠতল প্রদান করে, মানে কি এই যে এখানে কি রাইবোজোম ওর সারফেস রয়েছে, মানে কি ও সারফেসটা প্রদান করছে, কাঠামো হিসেবে প্রদান করছে। আচ্ছা, কি বলছে? মেরুদণ্ডী মানে কি আমাদের যে আমরা ভার্টিব্রেটস, মেরুদণ্ডীহীন প্রাণী গোষ্ঠীর যকৃৎ বা লিভারে কি করছে? লিভারে কোষ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বিষ ও ওষুধকে বিষমুক্ত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মেন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি পড়লাম? যেটা একটি নেটওয়ার্ক। আচ্ছা, রাফ যেটা হচ্ছে আমাদের প্রোটিন করছে, রাইবোজোম রাফের মধ্যে রাইবোজোম লেগে আছে জন্য রাফ। আচ্ছা, স্মুথ যে কি ফ্যাট করছে। ঠিক আছে, তাহলে 35, এরপরে আমরা 36 নম্বর পড়বো। 36 তম কি আছে? গলজি অ্যাপিয়ারেন্স। ওকে, তাহলে আমরা কত নম্বর পয়েন্টে ছিলাম? 36 নম্বর পয়েন্ট, তাই তো?
36 নম্বর পয়েন্ট কি বলছে দেখি। 36 নম্বর, 36 কত আছে ওটা, শুধু 36 আছে, শুধু 36। তা আমরা যেগুলো যেগুলো দেখে নিয়েছিলাম সেগুলো সেগুলো যদি বলি, যে নিউক্লিয়াস আমাদের দেখা হয়ে গেছিলো, আমরা ভ্যাকুওলস দেখা হয়নি, ক্রোমোজোম দেখা হয়ে গেছিল, এই দাদা ক্রোমোজোম, ক্রোমোজোম দেখা হয়ে গেছিলো, ক্রোমোজোম দেখা হয়ে গেছিলো, নিউক্লিয়াস দেখা হয়েছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা হয়ে গেছিলো, ভ্যাকুওলস দেখা হয়নি, প্লাস্টিড দেখা হয়নি, প্লাস্টিড দেখা হয়নি আমাদের, এবং আর কি দেখা হয়নি, মাইট্রোকন্ড্রিয়া, মাইট্রোকন্ড্রিয়া দেখা হয়নি, এবং আর কি আছে, রাইবোজোম দেখা হয়ে গেছিলো, রাইবোজোম যদি বলি রাইবোজোম দেখা হয়ে গেছিলো, রাইবোজোম দেখা হয়ে গেছিলো। আচ্ছা নেক্সট 36 নম্বর দেখি আমরা কি বলছি, গলগি অ্যাপিয়ারেন্স, তাহলে আমরা গলগি অ্যাপিয়ারেন্স দেখবো, গলগি অ্যাপিয়ারেন্সও দেখা হয়নি, গলগি অ্যাপিয়ারেন্স। নেক্সট দেখবো গলগি অ্যাপিয়ারেন্স। গলগি অ্যাপিয়ারেন্স কি বলছে, গলগি অ্যাপারটাস, গলগি অ্যাপারটাস এটা কি, গলগি অ্যাপারটাস দ্য ফার্স্ট ডিসকভার্ড বাই ক্যামিলিও গলগি কনসিস্ট অফ এ সিস্টেম দ্যাট membrane bond vessels flattened sac in a sac called cisterns. The membranes often have construction with membrane of endoplasmic reticulum and therefore constitutes of another portion of a complex cellular membrane system. The material synthesized near the endoplasmic reticulum is packaged and dispersed by the various target inside and the dispersed by various targets inside and outside the cell through the Golgi appearance. Its functions include the storage, modification and packaging and the product of the vessels in some cases. তাহলে আমরা কি বুঝতে পারলাম যে গলগি অ্যাপারেটাস বলে, গলগি অ্যাপারেটাস বলে একটা, গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাস, তো গলগি অ্যাপারেটাস বলে একটা জিনিস আছে যেটা কি আমাদের সেটাও মানে এরকম কিছুটা, ওর চিত্রটা আমরা যদি বলি এরকম এরকম দেখতে, ঠিক আছে। ও কি করে, প্যাকেজিং করে, প্যাকেজিং যেটা বলছে ইনক্লুড স্টোরেজ, মডিফিকেশন অ্যান্ড প্যাকেজিং, স্টোরেজ মডিফিকেশন, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমাদের যা তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা স্মুথে পাচ্ছি, হার্ডে পাচ্ছি প্রোটিন এবং স্মুথে পাচ্ছি কি ফ্যাট, তো সেগুলো আমরা কি করছে সেল কোষের বাইরে বা ভেতরে আমাদেরকে ইয়ে করছে গলগি অ্যাপিয়ারেন্সে, গলগি অ্যাপারেটাস যে। আচ্ছা বাংলা যদি পড়ি, ক্যামিলিও গলগি কর্তৃক প্রথম বর্ণিত গলজি অ্যাপারেটাসটি ঝিল্লি আবদ্ধ ভেসেলস, ঝিল্লি আবদ্ধ, আচ্ছা চ্যাপ্টার থলি টাইপের একটি সিস্টেম নিয়ে গঠিত, যে সিস্টেমটি যা সিস্টার্নি নামক একটি স্তূপে এবং অপরকে সমান্তরালভাবে সজ্জিত রাখে। এই ঝিল্লিগুলোর প্রায়শই এন্ডোপ্লাজমিক এবং জটিল কোষীয় ঝিল্লি সিস্টেমের আরেকটি গঠন করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে সংশ্লিষ্ট পদার্থগুলি গলজি অ্যাপিয়ারেন্সের মাধ্যমে কোষের অভ্যন্তরের বাইরে প্যাকেজ হয়। কাজগুলির মধ্যে রয়েছে ভেসেলসের উপর সঞ্চয়, পরিবর্তন এবং প্যাকেজিং। আচ্ছা এটাই পড়লাম আমরা 36 নম্বর। এবার 37 নম্বর পড়ব, 37 নম্বর। 37 নম্বর কি বলছে, দ্য কমপ্লেক্স সুগার মে বি মেড ফ্রম সিম্পল সুগার ইন গলগি অ্যাপারেটাস। তাহলে কি হচ্ছে, কমপ্লেক্স সুগার, যেটা কমপ্লেক্স সুগার সেটা কি কমপ্লেক্স, সেটা সিম্পল সুগার কোথায় তৈরি হচ্ছে, গলগি অ্যাপারেটাসে। গলগি অ্যাপারেটাস ইজ অলসো ইনভলভ ইন ফর্মেশন অফ লাইসোজোম। তাহলে আমরা কি, যেটা লাইসোজোম পড়েছি, লাইসোজোম লেখা আছে এখানে, লাইসোজোম যেটা কি আমাদের সুইসাইড ব্যাগ, সেইটা তৈরিও কে করছে, সেটা আমাদের গলগি অ্যাপারেটাস তৈরি করছে, ঠিক আছে। 37 থেকে কত আছে এটা, 38 কি বলছে, দ্য লাইসোজোম। আর এবার লাইসোজোম নিয়ে বলছে, লাইসোজোম যেটা আমরা বললাম যে লাইসোজোম একটা থলি থাকে এরকম ছোট, যে থলির মধ্যে কি আমাদের ডাইজেস্টিভ এনজাইম বা কি হয়, ওটাকে আমরা কি বলি, থলিটাকে বলি হচ্ছে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ। কারণ কি, যখন একটা সেলটাকে যখন সাপোজ সেল মনে করে যে আমার আর কাজ নেই, আমি যখন মরে যাবো, তখন এই গলগি অ্যাপারেটাসের মধ্যে একটা এনজাইম থাকে, ও কী করে বাস্ট করে আর কি সেলটা, ওর যে ভিতরে যে অ্যাসিডটা থাকে সেটার জন্য টোটাল সেলটা মরে যায়। আচ্ছা লাইসোজোম আর membrane bond sacs filled with digestive enzyme. These enzymes are made by rough endoplasmic reticulum. তাহলে আমরা কি বললাম, যে লাইসোজোম তাকে তৈরি কে করছে, গলজি অ্যাপিয়ারেন্স, কিন্তু লাইসোজোমের মধ্যে যে এনজাইমটা আছে সেটাকে তৈরি করছে
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, লাইসোজোম আর কাইন্ড অফ ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম অফ দ্য সেল ওল্ড অর্গানিজম এন্ড আপ ইন লাইসোজোম। বলতে লাইসোজোম হলো পরিপাক এনজাইম দ্বারা পূর্ণ ঝিল্লি আবদ্ধ একটি থলি। এই এনজাইমের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা তৈরি হয়। এই এনজাইম মানে কি, যে এনজাইমগুলো থাকছে যেটা তৈরি হয়। লাইসোজোম হলো কোষের একটি অন্য ধরনের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। পূর্ণ অঙ্গাণুগুলি লাইসোজোমের মধ্যে এসে জমা হয়। মানে কি বলছে যে ওল্ড অর্গানিজম এন্ড আপ ইন লাইসোজোম, মানে যেগুলো খুব ওল্ড হয়ে যায় সেগুলো কি লাইসোজোমে গেলে কি লাইসোজোম ওকে ডাইরেক্ট খতম করে দেয় ওর ডাইজেস্টিভ এনজাইমের সাহায্যে। ঠিক আছে, আচ্ছা আমরা পড়বো 39 মাইটোকন্ড্রিয়া। এখানে এই যে মাইটোকন্ড্রিয়া নামে মাইটোকন্ড্রিয়া আমাদের কি করে? মাইটোকন্ড্রিয়া বলে আমাদের পাওয়ার হাউস অফ সেলের মধ্যে আরেকটা কিছু থাকে যে মাইটোকন্ড্রিয়া বলে। তো মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? পাওয়ার হাউস। কারণ কি এর মধ্যে কি ঘটে পড়ি যে আমরা কি বলছে, মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়া হ্যাভ টু মেম্ব্রেন কভারিং। তাহলে আমরা কি বললাম? মাইটোকন্ড্রিয়া হ্যাজ টু মেম্ব্রেন কভারিং। Two outer membrane is porous while inner membrane is deeply folded. ইনার মেমব্রেনটা একটু ফোল্ডেড টাইপের, আর বাইরের মেমব্রেনটা কি বলছে? পোরস। মানে কি বলছে যে বাইরের মেমব্রেনটা ঝিল্লিযুক্ত, ছিদ্রযুক্ত। পোরস মানে পোর্স, ছিদ্রযুক্ত পোর্স। আচ্ছা, তারপরে কি বলছে? দিস folds increase the surface area for ATP generating chemical reaction. The energy required for the various chemical activities needed for the life is releasing by mitochondria in the form of ATP adrenaline triphosphate molecules. মানে কি বলছে? আমাদের কি হয় যে টোটাল আমাদের যে ATP adrenaline triphosphate ATP মানে আমাদের কি সবার ফার্স্টে আমাদের কি আসলো? গ্লুকোজ। যে গ্লুকোজকে ভেঙে গ্লুকোজ যে আসছে, গ্লুকোজ ডাইরেক্ট এখানে আসছে। এখানে আবার গ্লুকোজটাকে ভেঙে আমরা কি করে তৈরি করছি? সাপোজ আমাদের কি হলো, আমাদের ফার্স্টে আচ্ছা ওয়াটার আসলো প্লাস সানলাইট ক্লোরোফিল প্লাস ওয়াটার সানলাইট ক্লোরোফিল আর H2O। না, গাছের কাছে কি আসতো? কার্বন ডাইঅক্সাইড CO2। এবার ও সেটা কি দিয়ে বানালো? গ্লুকোজ বানালো, গ্লুকোজ বানালো। এবার গ্লুকোজটা কি আসলো? সেলে আসলো। সেলে এসে ও কী করবে? বা আমরা খাবার যে খাচ্ছি সেই গ্লুকোজটা আমাদের কিসে আসছে? সেলে আসছে। সেলে আসলে ও গ্লুকোজটাকে ও ভাঙছে কিসে? এটিপি বা যেটাকে আমরা বলি এনার্জি ট্রাইফসফেট, এটিপি প্লাস H2O। তাহলে এটিপিটা আমাদের কিসে লেগে যাচ্ছে? কাজে লেগে যাচ্ছে। সেই এটিপিটা সেই পাওয়ার মানে যে আমাদের টোটাল পাওয়ার এটিপি আকারে যে পাওয়ারগুলো আমাদের সঞ্চিত হচ্ছে সেটাকে তৈরি করছে আমাদের মাইটোকন্ড্রিয়া, যাকে আমরা যার জন্য কি বলছি? পাওয়ার হাউস। লেখা রয়েছে বাংলায় যে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর হিসাবে ব্যবহৃত পরিচিত। মাইটোকন্ড্রিয়া দুটি ঝিল্লিময় আবরণ থাকে, বাইরের ঝিল্লিযুক্ত ছিদ্রযুক্ত এবং ভেতরেরটা ঝিল্লিটা গভীরভাবে ভাঁজ করা। ভাঁজগুলি এটিপি উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়িয়ে দেয়। জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি মাইটোকন্ড্রিয়া এটিপি অ্যাড্রেনালিন ট্রাইফসফেট অণুর আকারে মুক্ত করে। তাহলে আমরা কাজ কিসের জানলাম? মাইটোকন্ড্রিয়ার কাজ জানলাম। 39 আমাদের জোরে করতে হবে একটু। 40 নাম্বার একটু, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে যাবে। 40 কি বলছে? 40 বলছে এটিপি ইজ নোন অ্যাজ এনার্জি কারেন্সি অফ দ্য সেল। দ্য বডি ইউজ এনার্জি স্টোরস ইন দ্য এটিপি ফর মেকিং নিউ chemicals compound and for mechanical work. Mitochondria are strange organelles. In some of that have their own DNA and ribosome. তাহলে কি মাইটোকন্ড্রিয়ার কি থাকছে? মাইটোকন্ড্রিয়া যেটা দেখলাম মাইটোকন্ড্রিয়া সেটার কি ডিএনএ থাকছে প্লাস রাইবোজোমও তার নিজস্ব থাকছে। ডিএনএ থাকছে এবং ডিএনএ থাকছে প্লাস মাইটোকন্ড্রিয়া থাকছে। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ প্লাস রাইবোজোম থাকছে। রাইবোজোম কি বলছে? এটিপি যেটা পড়লাম অ্যাড্রিনালিন টাইফসফেট, সেটা কি বলছে? যে এটিপি ইজ নোন অ্যাজ এনার্জি কারেন্সি অফ দ্য সেল।
The body uses energy stored in ATP, the making new chemical compound and for mechanical work. Mitochondria are strange organisms. আচ্ছা, এটিপি কোষের মধ্যে হিসেবে শরীর নতুন রাসায়নিক যৌগ তৈরি এবং যান্ত্রিক কাজের জন্য এটিপি সঞ্চিত শক্তি ব্যবহার করে। মাইটোকন্ড্রিয়া একটি অদ্ভুত অঙ্গাণু, কারণ এর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, তাই মাইটোকন্ড্রিয়া নিজস্ব কিছু প্রোটিন তৈরি করতে সক্ষম। কারণ কি, রাইবোজোম আমরা কি দেখেছি, যে রাইবোজোম রাফ এন্ডোপ্লাজমিকের গায়ে থাকে এবং সে কি করে, প্রোটিন সিনথেসিস করে। তা যেহেতু এর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, তাহলে ও কি প্রোটিন সিনথেসিস করতে পারছে আর এটিপিও বানাতে পারছে। নেক্সট 40 থেকে 41। নেক্সট এবার আমরা কি নিয়ে পড়বো, প্লাস্টিড নিয়ে পড়বো। মাইটোকন্ড্রিয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা পড়বো প্লাস্টিড নিয়ে। প্লাস্টিড, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস হয়ে গেছে, ক্রোমোজোম হয়ে গেছে, এন্ডোপ্লাজমিক, মাইক্রোজোম। প্লাস্টিড নিয়ে পড়বো, লাস্টে ভ্যাকুওলস নিয়ে পড়বো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, প্লাস্টিড কি বলছে, দ্য প্লাস্টিড আর প্রেজেন্ট অনলি ইন প্লান্ট সেল। তাহলে প্লাস্টিড আমরা সবার ফার্স্টে বললাম যে প্লাস্টিড 3 রকম, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা কি, লিউকোপ্লাস্ট। আচ্ছা, কি বলছে, ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি, ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, কি বলছে, প্লাস্টিড আর প্রেজেন্ট ইন অনলি প্লান্ট সেল, দিস আর 2 টাইপ অফ ক্রোমোপ্লাস্ট অ্যান্ড কালার প্লাস্টিড অ্যান্ড লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আর এটা ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। হোয়াইট, তাহলে ক্রোমোপ্লাস্টটা কি, কালার প্লাস্টিড আর লিউকোপ্লাস্টটা কি, হোয়াইট অর কালারলেস প্লাস্টিড, যেটাকে কি বলছি আমরা, ক্রোমোপ্লাস্ট বলছি। কন্টেনিং পিগমেন্ট অফ ক্লোরোফিল আর নোন অ্যাজ ক্লোরোপ্লাস্ট। তো বলছে প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড 2 প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট যেটা রঙিন প্লাস্টিড, এবং লিউকোপ্লাস্ট যেটা সাদা এবং বর্ণহীন প্লাস্টিক। আচ্ছা, ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থে ক্রোমোপ্লাস্টগুলোতে থাকছে। আচ্ছা, লিউকোপ্লাস্ট এর প্রাইমারি অর্গানেলস ইন হুইচ মেটেরিয়াল সাচ স্টার্চ, অয়েল। লিউকোপ্লাস্ট, তাহলে কি ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট কি বলছে, যে এ স্টোরেজ করে, তাহলে এর মধ্যে কি থাকছে, স্টোরেজে স্টার্চ থাকছে, আচ্ছা, প্রোটিন থাকছে, অয়েলস থাকছে লিউকোপ্লাস্টের মধ্যে। আচ্ছা, ও 42, 41, 42 পর্যন্ত, 42 পর্যন্ত ছিল। তাহলে এবার 43, 44, 43, 44, ঠিক 43, 44 কি বলছে, দ্য ইন্টারনাল organization of chloroplast consists numerous membranes layer embedded। 5% হয়ে গেছে, হবে না 43, হবে না 43, ওই পর্যন্তই থাকতে হবে, 42 পর্যন্ত। ওকে, তাহলে কাটতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি পড়ছিলাম, সেল পড়ছিলাম। কি কি পড়া হয়ে গেছিল আমাদের, নিউক্লিয়াস পড়া হয়ে গেছিল, আচ্ছা, রাইবোজোম পড়া হয়ে গেছিল, লাইসোজোম পড়া হয়ে গেছিল, গলগি বডি পড়া হয়ে গেছিল, আচ্ছা, আমাদের ক্রোমোজোম পড়া হয়ে গেছিল, আমাদের রাইবোজোম পড়া হয়ে গেছিল, রাইবোজোম হয়ে গেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়া হয়ে গেছিল, এগুলো সব হয়ে গেছে। তাহলে আমরা এখন কত পয়েন্ট দেখব, হচ্ছে আমরা 43, 44 থেকে 44 পয়েন্ট। 43, 44, 43 তে কি বলছে, দ্য ইন্টারনাল অর্গানাইজেশন অফ ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা এখন প্লাস্টিড দেখব। প্লাস্টিড দেখছিলাম যদিও, প্লাস্টিক অর্ধেক একটু হয়েছে, প্লাস্টিড দেখব। প্লাস্টিডের মধ্যে কি, প্লাস্টিডের মধ্যে আমার একটা আছে ক্রোমোপ্লাস্ট
ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এটা কি কালার প্লাস্টিড, কালার প্লাস্টিড, আর এটা কি কালারলেস। এখানে কি হয়, সব স্টোর হয়। আচ্ছা, এখানে কি বলছে ক্লোরোপ্লাস্ট, তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট যেটা আছে সেইটা নিয়ে এখানে বলছে 43। তো বলছে ইন্টারনাল অর্গানিজম or internal organization of chloroplast consists of numerous membrane layers embedded in material called স্টোরমা। তাহলে কি এখানে একটা স্টোরমা, এখানে ইয়ে থাকছে যেটা ক্লোরোপ্লাস্টের যে লেয়ারটা থাকছে এখানে কি ভাঁজ ভাঁজ থাকছে, এবং এটাকে কি বলছে স্টোরমা, স্টোরমা embedded membrane layer স্টোরমা। দিস আর সিমিলার টু দ্য মাইটোকন্ড্রিয়া টু এক্সটার্নাল স্ট্রাকচার। তাহলে মাইটোকন্ড্রিয়া আমাদের কি পড়েছিলাম, যেটা মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম যে ওর বাইরেও এরকম ঝিল্লি টাইপের থাকে, যেটার মধ্যে কি পোর পোর থাকে, পোরস, পোরিয়াস বলেছিল। আচ্ছা, মেটেরিয়াল কল স্টোরমা, দিজ আর সিমিলার টু দ্য মাইটোকন্ড্রিয়া টু এক্সটার্নাল স্ট্রাকচার, দ্য লাইক দ্য মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড অলসো হ্যাভ দেয়ার ওন ডিএনএ অ্যান্ড রাইবোজোম। তাহলে কি বলছে প্লাস্টিড আছে, ওর ডিএনএ আছে, রাইবোজোম আছে, রাইবোজোম আছে। যে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন স্ট্রোমা নামক একটি উপাদানে সংগঠিত ঝিল্লি স্তর দ্বারা গঠিত। বহিক্ষ গঠনে এগুলো মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোসোম আছে, এটাই বলছে। আচ্ছা, 44তম কি বলছে, দ্য ভ্যাকুওলস। এবার বলছে ভ্যাকুওলস, ভ্যাকুওলস আমরা পড়িনি, এবার আমরা পড়বো ভ্যাকুওলস। ভ্যাকুওলস, ঠিক আছে, ভ্যাকুওলস, ভ্যাকুওলস নিয়ে পড়বো, যেটা কি বলছে যে vacuoles are storage sacs for solid and liquid contents. Vacuoles are small size in animal cells, while plant cells have heavy large vacuoles. The central vacuole of some plant cell 50 to 90% of the cell volume. বলছে ভ্যাকুওলগুলো কঠিন এবং তরল পদার্থ সংরক্ষণের জন্য থলির মতো অঙ্গাণু, থলি টাইপের ভ্যাকুওলস। প্রাণী কোষে ভ্যাকুওলগুলি ছোট আকারের হয় এবং পক্ষান্তরে উদ্ভিদ কোষে খুব বড় ভ্যাকুওল থাকে, কিন্তু উদ্ভিদ কোষের ভ্যাকুওলগুলি ভ্যাকুওল কোষের 50 থেকে 90% স্থান দখল করে থাকে। তাহলে কি পড়ছি আমরা, ভ্যাকুওলস কিছু থাকছে, প্ল্যান্ট কোষে থাকছে ছোট এবং উদ্ভিদ কোষে থাকছে বড়। উদ্ভিদ কোষে যেটা থাকছে 50 to 90% স্থান, এবং এর মধ্যে কি স্টোরেজ, এটাকে আমরা কি বলতে পারি যে স্টোরেজ স্যাক্স, এটাকে বলছে স্টোরেজ স্যাক্স, স্টোরেজ স্যাক্স, থলি, স্যাক্স মানে থলি, এটাই বলছে। আচ্ছা, নেক্সট আমাদের কত নম্বর, 45 এবং এটা মনে হয়, তাহলে কি আমরা সেল নিয়ে আমাদের 45 মানে 45 পয়েন্ট বললাম। এই 45 যে পয়েন্ট আছে, এই 45 পয়েন্ট থেকে 99% কোশ্চেন আসবে সেলের থেকে। যদি কোনো কোশ্চেন আসে আরআরবি বা এসএসসিতে 99% এর থেকে কোশ্চেন। ঠিক আছে, আমরা অতদূর না গিয়ে আমরা এখন 45% আগে পড়ে নিই। 45 না 45 না, আমার আছে এখনো 47 পর্যন্ত আছে। 45 হচ্ছে লাস্ট 45 আছে, 46 47 আছে। 45, in plant cells vacuoles are full of cell sap and provide frigidity and rigidity। বলছে উদ্ভিদ কোষের কোষগহ্বরগুলো কোষ রসে পূর্ণ থাকে, কোষকে স্ফীতি মানে কি একটু আর দৃঢ়তা প্রদান করে, মানে রিজিডিটি, স্ফীতি এবং দৃঢ়তা প্রদান করে। মেনি অফ দ্য সাবস্টেন্স অফ ইম্পর্টেন্স ইন লাইফ অফ দ্য প্লান্ট আর স্টোরড ইন ভ্যাকুওলস। কি বলছে, উদ্ভিদের কোষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ অনেক পদার্থ কোষ গহ্বরে সজ্জিত থাকে, কোথায়, ভ্যাকুওলের মধ্যে। আচ্ছা, দিস ইনক্লুডস অ্যামাইনো অ্যাসিডস, সুগারস, ভেরিয়াস অর্গানিলস অ্যাসিড অ্যান্ড সাম প্রোটিনস। বলছে এর মধ্যে কিছু রয়েছে অ্যামাইনো অ্যাসিড, শর্করা এবং বিভিন্ন জৈব অ্যাসিড এবং কিছু প্রোটিন। আচ্ছা, proteins in single cell organism like amoeba কি সিঙ্গেল সেল আমরা পড়েছি। in single cell organism in single cell organism the amoeba and the food vacuoles contains the food items that amoeba has consumed. In some unicellular organisms specialized vacuoles also play important roles except water and some waste from the cell, waste of করছে। কি বলছে, কিছু এককোষী জীবের বিষয়িত কোষ গহ্বরগুলিকে কোষ থেকে অতিরিক্ত জল এবং কিছু বর্জ্য পদার্থ দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ভ্যাকুওলস আমরা পড়লাম, তাহলে ভ্যাকুওলস মেন কি, ও স্টোরেজ, এবং যেটা ওর মধ্যে যেটা থাকছে কি গাছে, ওর মধ্যে
ওকে রিজিডিটি ইয়ে করছে, আর ওর মধ্যে টোটাল গাছের প্ল্যান্টের যত কি আমরা বলতে পারি প্রোটিনস, প্রোটিন প্রোটিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড সব কোথায় থাকছে? ভ্যাকুওলসের মধ্যে আমাদের থাকছে। এটা কত? 45 নম্বর, 46, 47 এই দুটোই হচ্ছে আমাদের লাস্ট আছে। এবার কি সেল ডিভিশন, এবার সেল ডিভিশন নিয়ে কিছু বলেছে এনসিইআরটি 9-এ 46, 47 কি বলছে? দ্য প্রসেস সেল ডিভিশন ইজ হুইচ মোস্ট অফ দ্য সেল ডিভাইডস গ্রো। তাহলে আমাদের কি জানি আমরা সেল ডিভিশন নিয়ে যদি আমি একটু বলি, তাহলে একটা আছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। অ্যামাইটোসিস কোনগুলো? যেগুলো আমরা পড়েছি যে বিভিন্ন রকম প্লান্টের কি রিজেনারেশন, প্লান্টের ভেজিটেশন প্রোপাগেশন, ভেজিটেটিভ মানে কি গাছ থেকে গাছ হয়ে যাচ্ছে, মানে সেল থেকে সেল। অ্যামিবা, যেটা আমরা পড়েছি অ্যামিবা মানে নিজের সেলকে দুভাগ করে দিচ্ছে। অ্যামিবা কি হবে? না, এটা অ্যামিবা হবে না। আচ্ছা, এটা হবে কি? যে ভেজিটেটিভ প্রোপাগেশন, ভেজিটেটিভ প্রোপাগেশন যেসব যেসব জিনিসে রয়েছে সেই সব জিনিসগুলো অ্যামাইটোসিস। মাইটোসিস কি? আমাদের শরীরের প্রত্যেকটা মানে ত্বক রিপ্রোডাকশন ছাড়া, এখানে রিপ্রোডাকশন হবে। রিপ্রোডাকশন মানে কি? দুটো, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট গিয়ে রিপ্রোডাকশনে ওরা, তাহলে সেটা কি হবে? মিওসিস। আর মাইটোসিস যেটা আমাদের সব বাদবাকি রিপ্রোডাকশন ছাড়া বাদবাকি অঙ্গ, সব অঙ্গ, ঠিক আছে। আর এটা কি? তো গাছের ভেজিটেটিভ প্রোপাগেশন, যে গাছ থেকে গাছ হচ্ছে, গাছ কেটে দিলে আবার গাছ হয়ে যাচ্ছে, এগুলো মানে অ্যাসেক্সুয়াল। যেগুলো সেক্স, এখানে এই দুটো সেক্সুয়াল, এটা অ্যাসেক্সুয়াল। এখানে যে কোনো একজনেরই দরকার, কিন্তু এখানে দুজনের দরকার না, এখানে দুজনের দরকার, এখানে একটা সেলেও কাজ হয়ে যায়। এই দুটো অ্যাসেক্সুয়াল, ঠিক। আচ্ছা, কি বলছে? দ্য প্রসেস অফ সেল ডিভিশন বাই হুইচ মোস্ট অফ দ্য সেল ডিভাইড গ্রোজ ইজ কল মাইটোসিস। এই যে মাইটোসিস, in the process the each cell divide mother cell has divided from two identical daughter cells. The daughter cells have the same number of chromosome in other cells. It helps to grow and repair the tissue and organism. Specific cells of reproduction organ tissue in animal are and plant divided to form gamete, fertilization and give it to offspring. কি বলছে? কোষ বিভাজনে যে প্রক্রিয়ার মাধ্যমে বেশিরভাগ কোষ বৃদ্ধির জন্য বিয়োজিত হয় তাকে মাইটোসিস বলা হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষ নামক প্রতিটি কোষ বিভাজিত হয়ে দুটি, মানে কি দুটি, একটা সেল থেকে দুটো সেল পতিত হয়। আর এটার থেকে একটা সেল থেকে চারটে গ্যামেট তৈরি হয়, একটা সেল থেকে চারটে গ্যামেট তৈরি হয়, মানে একটা সেল থেকে ফার্স্টে দুটো হয়, সেই দুটো থেকে আবার দুটো হয়। আচ্ছা, কি বলছে? কোষগুলি মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে, মানে কি এদের সমান সমান ক্রোমোজোম থাকছে, সমান ক্রোমোজোম। আর এদের হাফ ক্রোমোজোম থাকে, সমান ক্রোমোজোম থাকে। উদ্ভিদ এবং প্রাণী অঙ্গ এবং কলার নিজ কোষগুলি বিভাজন। আচ্ছা, 47 কি বলছে? they divided by different process called meiosis. এই যে meiosis which involve the two consist of two consecutive division, মানে কি ফার্স্ট ডিভিশন হচ্ছে দুটো, তারপর আবার প্রত্যেকটা আবার দুটো করে ডিভিশন হচ্ছে। provides a four new cells instead of just two. The new cells are only half number of chromosome than that of mother cells. মানে এই যে নিউ ক্রোমোজোমগুলি, এগুলো মাদার সেলের থেকে হাফ নাম্বার ক্রোমোজোম আছে, আর এদের সেল থেকে হাফ নাম্বার ক্রোমোজোম আছে, দিয়ে মাদার আর ফাদারের জোড়া হয়ে যাচ্ছে, দিয়ে আমাদের তাহলে কি জিনিসগুলো, ক্রোমোজোমগুলো ঠিক থাকছে, যেহেতু মার থেকে অর্ধেক নিচ্ছে এবং বাবার থেকে অর্ধেক নিচ্ছে, তার জন্য ক্রোমোজোমগুলো ঠিক থাকছে। তাহলে কি আমরা টোটাল সেলের যত, এবার এটা কি আমি পিডিএফ আপলোড করে দেবো, আজকেই পিডিএফ আপলোড করে দেবো, যে টোটালটা আছে সেটার একটা পিডিএফ আপলোড করে দেবো রিভিশন করার জন্য। তাহলে কি আমাদের টোটাল রিভিশনটা হবে। তো মোটামুটি 47 পয়েন্ট আছে, 47 পয়েন্টস আছে, সেখান থেকেই আমাদের টোটাল কোশ্চেন 99.99% আসবে, ঠিক। আর আমি কি করব, পিওয়াই কিউ নিয়ে আসবো। এইটারই যখন এটা শেষ হলো, তাহলে সেল চ্যাপ্টারের আমি যত পিওয়াই কিউ 2024 থেকে 2025, মানে 2024 আর 2025-এ যে এক্সামগুলো হয়েছে, আরআরবি,
আর এসএসসি, সেইগুলো আমি একসাথে কম্পাইল করে দেখা গেল 20টা বা সামথিং বা 10টা, যত কটাই হোক আমি যে কটা পাবো সে কটা সেল আমি, মানে সে কটা কোশ্চেন আমি ফার্স্ট পার্ট আমি ছেড়েছি, এইটা এই যে যখন ভিডিওটা ছাড়বো সেটা সেকেন্ড পার্ট হবে, আর থার্ড পার্টে আমি কি করবো, যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো 10 মিনিট লাগুক, 10 মিনিটের ভিডিও হোক বা 20 মিনিটের ভিডিও হোক, সেটা আমি কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে সেলটা ভালো মতো রিভিশন করবে, এভাবেই চলবে। ঠিক।